So, third chapter is related to financial markets. So, ফাইন্যান্সিয়াল মার্কেট বলতে আমরা কি বুঝি? ফাইন্যান্সিয়াল মার্কেট হচ্ছে এমন একটা মার্কেট যেখানে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস আর ট্রেডেড। তাহলে আবার একটা প্রশ্ন চলে আসে, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস কি? ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস লাইক বন্ডস, শেয়ারস, ডিবেঞ্চার্স, প্রেফার্ড শেয়ারস, এগুলো হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। সো এই ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট গুলো যে মার্কেটে ট্রেড হচ্ছে সেটাকে আমরা বলছি ফাইন্যান্সিয়াল মার্কেট। সো ওই ফাইন্যান্সিয়াল মার্কেটের মধ্যে আমরা ফার্স্ট যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে ইন্টারেস্ট রেট ডিটারমিন হয়। সো কিভাবে ইন্টারেস্ট রেট ডিটারমিন হয় তার একটা কেস কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলেছি, যেটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারে আমরা দেখাচ্ছিলাম যে দেয়ার ইজ এ সাপ্লাই অফ মানি এন্ড দেয়ার ইজ এ ডিমান্ড ফর মানি, এবং এই ডিমান্ড ফর মানি এন্ড সাপ্লাই অফ মানি যেখানে ইন্টারেস্ট রেট করছে সেখানেই তো আমরা ইন্টারেস্ট রেট ডিসাইডেড হচ্ছে। সো তিনটা অ্যাপ্রোচে আমরা ইন্টারেস্ট ডিটারমিনেশন সম্পর্কে পড়বো। সো ফার্স্ট আমরা পড়বো বন্ড মার্কেট অ্যাপ্রোচ, দেন আমরা পড়বো ম্যাক্রো ইকোনমিক লোনেবল ফান্ড অ্যাপ্রোচ, এন্ড থার্ড আমরা পড়বো লিকুইডিটি প্রেফারেন্স অ্যাপ্রোচ। সো ফার্স্ট ইজ দ্য বন্ড মার্কেট অ্যাপ্রোচ। তো যখন আমরা বন্ড মার্কেট অ্যাপ্রোচের কথা বলছি, সো বন্ড এবং বন্ডের যে প্রাইস এবং মার্কেটের যে ইন্টারেস্ট রেট, এটার সাথে একটা নেগেটিভ রিলেশনশিপ আছে। কেন নেগেটিভ রিলেশনশিপ আছে ওই প্রশ্নের উত্তরে আমি যাচ্ছি না, কারণ দ্যাট উইল টেক টাইম এবং আমাদের এই অল্প টাইমে আমরা কভার করতে পারবো না। বাট আপনি যদি একটা বন্ডের প্রাইস এবং ইল্ডের যদি রিলেশনশিপটা বুঝতে চান, তাহলে এদিকে থাকে হচ্ছে ইল্ড হরাইজন্টাল অ্যাক্সিসে, এন্ড ভার্টিক্যাল অ্যাক্সিসে থাকে হচ্ছে প্রাইস। এবং বন্ডের ইল্ড এবং প্রাইসের যে সম্পর্ক, এই সম্পর্কটা ইনভার্স এবং নট নেসেসারি, শুধু যে এটা ইনভার্স, নট অনলি ইটস ইনভার্স, ইটস অলসো নট লিনিয়ার, ইটস কনভেক্স। সো এটা এরকম। সো কনভেক্সিটি মিনস হচ্ছে, ধরেন যদি ইন্টারেস্ট রেট এখানে থাকে তাহলে এই বন্ডের প্রাইস হবে এটা। এখন ইন্টারেস্ট রেট এখান থেকে ধরেন 1% বেড়ে গেল, ধরেন এটা 10 থেকে 11 হলো, তাহলে প্রাইস হবে এতটুকু, এতটুকু প্রাইস কমবে। আর ইন্টারেস্ট রেট এখানে 10 থেকে যদি 9 আসে তখন প্রাইস বেড়ে এতটুকু হবে। এই যে ইন্টারেস্ট রেট 1% কমে গেলে বন্ডের প্রাইস যতটুকু বাড়লো, আর ইন্টারেস্ট রেট 1% বেড়ে গেলে বন্ডের প্রাইস যতটুকু কমলো, বৃদ্ধিটা বেশি, হ্রাসটা কম। দ্যাট ইজ দ্য নেচার অফ কনভেক্সিটি। মানে বাড়ার সময় বাড়ে বেশি, কমার সময় কমে কম। অ্যান্ড দ্যাট ইজ এ ডিজায়ারেবল অ্যাপ্রোচ, ডিজায়ারেবল ক্যারেক্টারিস্টিক। সো বন্ডের প্রাইস এবং ইল্ডের সাথে যে সম্পর্ক সেটা অ্যাকচুয়ালি নেগেটিভ। সো যে কারণে দেখা যায় যে ইন্টারেস্ট যত কমে যায় তত বন্ডের প্রাইস বেড়ে যায়, আবার ইন্টারেস্ট যত বেড়ে যায় তত বন্ডের প্রাইস কমে যায়। এখন এই বন্ড মার্কেট অ্যাপ্রোচে যখন আমরা ইন্টারেস্ট রেটটা দেখবো, সো খেয়াল করে দেখবেন, ধরেন ইউ ওয়ান্ট টু রেজ 300 crore টাকা ওয়ার্থ অফ বন্ড। সো আপনি অ্যাজ এ কর্পোরেট অথবা গভর্নমেন্ট, গভর্নমেন্ট সাধারণত ট্রেজারি বিল বন্ডসের মাধ্যমে টাকাটা নিয়ে থাকে, এটা অপশনে ডিসাইডেড হয়। আর কর্পোরেট সাধারণত বন্ড অফারিং এ যায় থ্রু পাবলিক অফারিং অথবা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে। সো ধরেন একটা কোম্পানি, দে ওয়ান্ট টু রেজ 300 crore টাকা ওয়ার্থ অফ বন্ড, এবং এইটার ধরেন কুপন ইন্টারেস্ট রেট, বন্ডের একটা কুপন রেট থাকে, সেটাকে যেটা হচ্ছে ধরেন মনে করেন এটা 10%। তাহলে 300 টাকা বন্ডে, 300 কোটি টাকা বন্ডের উপরে 10%, মানে বছরে তাকে 30 কোটি টাকা কুপন পেমেন্ট দিতে হবে, যেটা ইন্টারেস্ট পেমেন্ট দিতে হবে। এখন যদি পিপল লাইক দিস 10%, এই 10% যদি তারা মনে করে ইট ইজ ওকে এবং আমরা বন্ডটা কিনতে চাই, তাহলে তারা ফেস ভ্যালু 300 কোটি টাকাতেই হয়তো বন্ডটা কিনে ফেললো। মানে প্রতিটা বন্ডের ফেস ভ্যালু যদি 100 টাকা হয়, তাহলে 100 টাকার বন্ড তারা 100 টাকাই কিনলো। But if people are not happy with 10%, people want more return, people want like 12. So people 12% চাচ্ছে, কিন্তু কোম্পানি অফারিং করছে আপনাকে 10% কুপন, তাহলে হাউ ক্যান দে গেট 12%? তারা যদি বন্ডটা ফেস ভ্যালুর চেয়ে কম প্রাইসে কিনে, ডিসকাউন্টে কিনে, তাহলে বন্ডটা যখন ম্যাচিউর হবে তখন সেখানে একটা ক্যাপিটাল গেইন হবে। দ্যাট ক্যাপিটাল গেইন এবং কুপন ইন্টারেস্ট, এই দুইটা মিলে এবং অলসো রিইনভেস্টমেন্ট করতে পারবে তারা কুপনটা, সেগুলো সবকিছু মিলে আলটিমেটলি দেখা যাবে তারা হয়তো 12% পেতে পারে, এমন একটা প্রাইসে আসবে যাতে তারা 12% পেতে পারে। সো যত তাদের রিকোয়ার্ড রেটটা বেড়ে যাবে, তত কিন্তু বন্ডের প্রাইসটা কমে যাবে। আবার মনে করেন মার্কেটে হয়তো সবাই অফার করছে 8, কোম্পানিটা যদি 10 অফার করে, তখন সবাই তো এই বন্ডটা কেনার জন্য লুফে নিবে এবং 8-এ তারা রাজি, হুইচ মিনস তারা হয়তো এই বন্ডটা প্রিমিয়ামে কিনতে চাইবে আর কি।
সো এই যে বন্ডটা আমি কিনতে চাচ্ছি কোন প্রাইসে, সেই প্রাইসটা ডিটারমিন হচ্ছে, এবং প্রাইস থেকে কিন্তু আমরা ইলটা ক্যালকুলেট করতে পারি। আবার যদি ইলটা আমরা কত চাচ্ছি সেটা যদি ডিসাইড করি, সেখান থেকে প্রাইসটা কত হতে পারে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। সো বন্ড মার্কেটে যখন যারা বন্ড ইস্যু করে টাকা রেজ করার চেষ্টা করছে, আহ, তারা এই বন্ডের যে ডিমান্ড এবং যে সাপ্লাই, সেইটার মাধ্যমে আলটিমেটলি কিন্তু বন্ডের প্রাইসটা ডিটারমিন হচ্ছে। এখানে আমরা একটা এক্সাম্পল দেখব। মনে করেন একটা বন্ডের ম্যাচুরিটি হচ্ছে 5 বছর। সো 5 বছর ম্যাচুরিটি বন্ড মানে হচ্ছে আম, এই বন্ডটা আজকে যদি আমরা কিনি, এই বন্ডটা ম্যাচিউর হবে 5 বছর, 5 বছর পর আমরা প্রিন্সিপালটা ব্যাক পাবো। এবং এই বন্ডটার মনে করেন ফেস ভ্যালু হচ্ছে 100 টাকা, এবং কুপন আপনাকে পে করে 8%। তাহলে 100 টাকায় যদি 8% কুপন আমাকে পে করে, তাহলে এই বন্ডটা আমি 100 টাকা দিয়ে কিনলে 100 × 8% মানে প্রতি বছর আমি 8 টাকা করে পাবো, যদি কোম্পানি এটা অ্যানুয়াল কুপন আমাকে পে করে। এখানে কুপন পেমেন্টের ফ্রিকোয়েন্সি বলা হচ্ছে অ্যানুয়াল। যদি এমন হতো বন্ডটা আমাকে সেমি অ্যানুয়াল কুপন পে করে, তাহলে প্রতি 6 মাস পর পর 4 টাকা করে আমাকে পে করতো। এখন এই বন্ডটার প্রাইসও যদি 100 টাকা হয়, তাহলে আপনি ক্যালকুলেট করে দেখবেন বন্ড প্রাইস এবং ইল্ডের যে একটা ফর্মুলা আছে, আপনি এক্সেলে করতে পারেন বা ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটরে করতে পারেন। সেখানে আপনি খেয়াল করে দেখবেন যে এই বন্ডটার ইল টু ম্যাচুরিটি 8% হবে। অন্যভাবে আমরা বলতে পারি, যদি কুপন রেট আর ইল টু ম্যাচুরিটি সেম হয়, বন্ডটা পারে ট্রেড হবে, অথবা বন্ডটা যদি পারে ট্রেড হয়, তাহলে কুপন রেটটাই ইল টু ম্যাচুরিটি হবে। এখন যদি এরকম হয় যে বন্ডটা পারে ট্রেড হচ্ছে না, বন্ডটা হয়তো ডিসকাউন্টে ট্রেড হচ্ছে। তো কেন বন্ডটা ডিসকাউন্টেড হচ্ছে? বিকজ রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ইজ বেশি। সো রিকোয়ার্ড রেট অফ রিটার্নটা যদি দেখা যায় 8%-এর চেয়ে বেশি হয়, মনে করেন পিপল আর ডিমান্ডিং 10%, কিন্তু বন্ডটা আমাকে কুপন পে করছে 8%, তাহলে ইন অর্ডার টু গেট 10% তাদেরকে একটু কম দামে কিনতে হবে, সো দ্যাট দ্য ক্যাপিটাল গেইন এবং এই কুপনটা মিলে যাতে 10% হয়। সো আলটিমেটলি যত রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বেড়ে যাবে, সেই রিকোয়ার্ড রেট অফ রিটার্নটাকে আমরা এখানে ওয়াইটিএম বলি বন্ডের ক্ষেত্রে। সো যত আমার এই রিকোয়ার্ড ইলটা বেড়ে যাবে, তত আমার বন্ডের প্রাইস কমে যাবে, এবং যত আমার রিকোয়ার্ড ইলটা কমে যাবে, তত বন্ডের প্রাইস বেড়ে যাবে। সো দুইটা যদি সেম হয়, তাহলে বন্ডটা ট্রেড হবে এট পার। যদি ওয়াইটিএম বেশি হয়, কুপন রেট কম হয়, তাহলে বন্ডটা ট্রেড হবে এট ডিসকাউন্ট। যদি কুপন রেট বেশি হয়, ওয়াইটিএম কম হয়, তাহলে বন্ডটা ট্রেড হবে এট প্রিমিয়াম। তো এটা যখন আমি বলছি, তখন আপনাদের মনে একটা প্রশ্ন চলে আসতে পারে, সেটা হচ্ছে যে এই ওয়াইটিএম বা ইল টু ম্যাচুরিটিটা ডেফিনিশন কি, এটা দিয়ে আমরা আসলে কি বুঝি। তো তাহলে আমরা এখন দেখব হোয়াট ইজ ইল টু ম্যাচুরিটি। তো ইল টু ম্যাচুরিটি বলতে আমরা বুঝি যে এটা একটা ডিসকাউন্ট রেট, যে রেটটা দিয়ে আমরা যদি এভাবে চিন্তা করি যে বন্ড থেকে তো আমি রেগুলার কুপন পাবো। সো বন্ড থেকে যে আমি রেগুলার কুপন পাবো, সেই কুপন গুলো এবং প্রিন্সিপাল যে পাবো আমার ম্যাচুরিটিতে, সেগুলোকে যদি আমি ডিসকাউন্টিং করি, কোন রেটে ডিসকাউন্টিং করলে প্রেজেন্ট ভ্যালু অফ অল দ্য পেমেন্টস উইল বি ইকুয়াল টু বন্ডের প্রাইস, সেটাই হচ্ছে আমার ওয়াইটিএম। কেমন একটা উদাহরণ দিই। ধরেন আমরা 5 বছরের যে বন্ডটার কথা বলছিলাম, সেটা আমাকে 8 টাকা করে বছরে কুপন দিচ্ছে, তাহলে প্রথম বছর আমাকে 8 টাকা দিবে। প্রথম বছর শেষে যে আমাকে 8 টাকা দিবে, এটার প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 8 / 1 + y টু দি পাওয়ার 1। ওয়াইটা মনে করেন আমরা জানি না। সেকেন্ড বছর 8 টাকা দিবে, 8 / 1 + y টু দি পাওয়ার 2। থার্ড বছর আমাকে 8 টাকা দিবে, 8 / 1 + y টু দি পাওয়ার 3। চতুর্থ বছর আমাকে 8 টাকা দিবে, 8 / 1 + y টু দি পাওয়ার 4। প্লাস লাস্ট বছরে আমাকে 100 টাকা ফেরত দিবে, প্লাস 8 টাকা দিবে, 108 টাকা পাবো, / 1 + y টু দি পাওয়ার 5। এখন মনে করেন বন্ডটা যদি বাজারে 100 টাকায় বিক্রি হয়, তাহলে আপনি খেয়াল করে দেখবেন এই ওয়াইটা কত হলে এই রাইট হ্যান্ড সাইড অ্যান্ড এই 100 উইল বি ইকুয়াল, সেটাই হচ্ছে ওয়াইটিএম, যেটা আপনি ক্যালকুলেট করে দেখবেন যে এটা 8% আসবে, কারণ কুপন রেট আর ওয়াইটিএম এখানে কার্বনটা পারে ট্রেড হচ্ছে। এখন যদি এরকম হয় যে ধরেন বন্ডটার প্রাইস বাজারে 100 টাকা না, বন্ডটার প্রাইস বাজারে হচ্ছে 90 টাকা। সো যেহেতু বন্ডটা ডিসকাউন্টে ট্রেড হচ্ছে, আমরা বলে দিতে পারি ওয়াইটিএমটা 8-এর চেয়ে বেশি, বাট কত বেশি? তখন আমাদেরকে ট্রায়াল এন্ড এরর মেথডে ক্যালকুলেট করে দেখতে হবে যে ওয়াই কত হলে আমার এই রাইট হ্যান্ড সাইড প্রেজেন্ট ভ্যালু অফ অল দা ফিউচার ক্যাশ ফ্লো দ্যাট উইল বি রিসিভ ফ্রম আ বন্ড উইল বি ইকুয়াল টু 90 টাকা। ওই রেটটাই হচ্ছে আমার ইল টু ম্যাচুরিটি। ইল টু ম্যাচুরিটিকে আমরা অনেক সময় বলে থাকি এটা
expected total return from a bond. খেয়াল করে দেখবেন, we are talking about expected টোটাল রিটার্ন। সো টোটাল রিটার্ন যখন আমরা বলছি, একটা বন্ড থেকে আমরা রিটার্নটা তিনটা ফর্মে পাই। সো যখন আমরা বন্ডের সোর্সেস অফ রিটার্নের কথা বলি, সো হোয়াট আর দ্য সোর্সেস? একটা সোর্স হচ্ছে আমি বন্ড থেকে কি পাই? কুপন পাই, এই যে 8 টাকা করে পাচ্ছি সেটা। সেকেন্ড হচ্ছে এই কুপন আমি যখন পাবো প্রথম বছর শেষে, এটা 4 বছরের জন্য রিইনভেস্ট করব। সেকেন্ড বছর যখন পাবো এটা 3 বছরের জন্য রিইনভেস্ট করবো। এইভাবে করে আমরা রিইনভেস্টমেন্ট থেকে একটা রিটার্ন পাই। সো রিইনভেস্টমেন্ট ইনকাম বলে সেটাকে। আর থার্ড হচ্ছে, আমি এই বন্ডটা যদি আজকে 90 টাকায় কিনি, 5 বছর পরে এই বন্ডটা থেকে আমি 100 টাকা পাবো, তাহলে আমার এখানে একটা 10 টাকার ক্যাপিটাল গেইন হবে। সো এই ক্যাপিটাল গেইন, আমার রিইনভেস্টমেন্ট ইনকাম আর কুপন, এই তিনটা সোর্স মিলে আমার টোটাল রিটার্ন, এবং সেটার এক্সপেক্টেড টোটাল রিটার্নটাই হচ্ছে ইল টু ম্যাচুরিটি। এবং ধরেন এটা যখন 100 টাকা ছিল, তখন আমাদের ইল টু ম্যাচুরিটি 8% আসতো। তার মানে হচ্ছে এই বন্ডটা যদি আমি আজকে 100 টাকায় কিনি, we are expecting our total return to be 8%. সো এখন এই যে 8% আমরা এক্সপেক্ট করছি, ইন রিয়ালিটিতে তা আমরা নাও পেতে পারি। সেটা পাওয়ার জন্য আমাদের তিনটা শর্ত ফুলফিল করতে হয়। এক হচ্ছে, বন্ডটা আমাকে হোল্ড করতে হবে টিল ম্যাচুরিটি। আমি যদি ম্যাচুরিটি পর্যন্ত হোল্ড করি, তাহলেই তো বন্ডের যে প্রিন্সিপাল ফেরত পাবো 100 টাকা। এখন যদি আমি 2 বছর পর বন্ডটা বিক্রি করতে চাই, তাহলে আমি আমার প্রিন্সিপালটা 100 টাকা নাও পেতে পারি। তখন মার্কেটে ডিমান্ড এবং সাপ্লাই হিসেবে আমার বন্ডের প্রাইসটা নির্ধারণ হবে, এবং সেটাও ডিপেন্ড করবে ওই সময় যখন আমি বিক্রি করছি তখন ইকোনমিতে ইন্টারেস্ট রেট কেমন। এখন আমি একটা 8%-এর বন্ড হোল্ড করে রাখছি, হয়তো 3 বছর পর দেখা গেল ইকোনমিতে ইন্টারেস্ট রেট 12% হয়ে গেছে, তখন তো আমার এই বন্ডটা কেউ 8%-এ কিনতে চাইবে না। আমি যদি ডিপ ডিসকাউন্ট অফার না করি, তাহলে হয়তো কেউ এই বন্ডটা কিনতে চাইবে না, হুইচ মিনস আমাকে ডিসকাউন্টে বিক্রি করতে বাধ্য হবো, এবং আমার ক্যাপিটাল লস হবে। এবং আমি যে এই 8% কুপন পাচ্ছিলাম, ওই ক্যাপিটাল লস কিন্তু এই 8%-কে কমিয়ে ফেলবে। আর যদি এরকম হয় ইন্টারেস্ট কমে গেছে, তখন হয়তো আমার একটা ক্যাপিটাল গেইন হবে, যেটার কারণে দেখা যাবে আমার টোটাল রিটার্নটা বেড়ে যাবে। সো অনলি যদি আমি ম্যাচুরিটি পর্যন্ত হোল্ড করি, তাহলে আমি 100 টাকা পাই, এবং সেক্ষেত্রে আমার ইল টু ম্যাচুরিটি রিয়ালাইজ হয়। ইল টু ম্যাচুরিটি আরেকটা অ্যাসাম্পশন হচ্ছে, আমরা এই বন্ডটা থেকে যে কুপনটা পাচ্ছি, সেই কুপনটা আমরা খেয়ে ফেলবো না, সেই কুপনটা আমরা রিইনভেস্টমেন্ট করব। এবং এই কুপনটা যদি আমরা রিইনভেস্টমেন্ট করি, আমরা ধরে নিচ্ছি আমরা ওয়াইটিএম রেটেই রিইনভেস্টমেন্ট করতে পারবো। যদি আমি ওয়াইটিএম এর চেয়ে বেশি রেটে রিইনভেস্টমেন্ট করতে পারি, তাহলে আমার এই টোটাল রিটার্নটা, রিয়েলাইজ রিটার্নটা একটু বেশি আসবে। যদি আমি ওয়াইটিএম এর চেয়ে কম রেটে রিইনভেস্টমেন্ট করতে পারি, তাহলে টোটাল রিটার্নটা একটু কম হবে। আর থার্ড হচ্ছে, ইনভেস্টরস ক্যান, থার্ড হচ্ছে আমরা মনে করছি এই বন্ডটা থেকে আমার কুপন এবং রিইনভেস্টমেন্ট, কুপন যে আমি পাবো এন্ড প্রিন্সিপালটা যে পাবো, সেটা যে টাইমে যে কুপনটা পাওয়ার কথা ওই টাকায় পাবো। যদি এমন হয় ফার্স্ট কুপন দিল, থার্ড, সেকেন্ড, থার্ড, ফোর্থ এগুলা দিতে পারছে না, তার মানে কোম্পানিটা ডিফল্ট করলো, তখন তো আমার রিটার্নটা অনেক কমে যাবে। তো আমি ধরে নিচ্ছি কোনো ডিফল্ট হবে না। সো ইনভেস্টর তাদের যে প্রমিস পেমেন্ট আছে সেটা কিন্তু তারা পাবে, এইটা ধরে নিয়ে আমরা ওয়াইটিএম ক্যালকুলেট করছি। তাহলে আমরা যখন ওয়াইটিএম ক্যালকুলেট করছি, ওয়াইটিএম এর পিছনে তিনটা শর্ত আছে: ইনভেস্টর্স হোল্ড দ্য বন্ড টিল ম্যাচুরিটি, ইস্যুয়ার্স পে অল দ্য প্রমিস পেমেন্টস ইন ফুল অ্যান্ড অন টাইম, এন্ড থার্ড হচ্ছে ইনভেস্টর্স ক্যান রিইনভেস্ট দ্য কুপনস অ্যাট দ্য ক্যালকুলেটেড ওয়াইটিএম। ইন রিয়ালিটিতে এই তিনটা যখন হয় না, তখন আমাদের রিয়েলাইজ রিটার্নটা আর এক্সপেক্টেড রিটার্নটা একটু ভ্যারি করে। তো ফার্স্ট অ্যাপ্রোচ ছিল ইল টু ম্যাচুরিটি অ্যাপ্রোচ। সেকেন্ড অ্যাপ্রোচটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক লোনেবল ফান্ড অ্যাপ্রোচ। সো ম্যাক্রো ইকোনমিক লোনেবল ফান্ড অ্যাপ্রোচটা যদি আমরা দেখি, তাহলে খেয়াল করে দেখবেন যে আমরা আহ, একটা জিনিস দেখি, যে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য সাপ্লাই অফ লোনেবল ফান্ড এন্ড হোয়াট ইজ দ্য ডিমান্ড ফর লোনেবল ফান্ড। খেয়াল করে দেখবেন, যখন ইকোনমিতে অনেক ইনফ্লেশন হয়ে যায়, মানুষের যদি ইনকাম না বেড়ে প্রাইস লেভেলটা বেড়ে যায়, তাহলে কি হয়? মানুষ আগে যে পরিমাণ বাজেট করতো তার মান্থলি খরচের জন্য, তার এখন বেশি টাকা বাজেট করতে হচ্ছে। তার যদি ইনকাম বেড়ে না যায়, হুইচ মিনস তার সেভিংস কমে যাবে। এবং এই সেভিংস যদি আমারও কমে যায়, আপনারও কমে যায়, মোটামুটি অনেক মানুষের যদি কমে যায়, তাহলে ইকোনমিতে দ্য অ্যামাউন্ট অফ সেভিংস দ্যাট ইজ অ্যাভেলেবল সেটা কিন্তু কমে যাবে। সো তাতে করে কি হবে? আমরা ওই টাকাটা তো আসলে কোথাও না কোথাও ডিপোজিট করতাম বা কাউকে লোন দিতাম। সো এই লোন করার মতো যে টাকা অ্যাভেইলেবিলিটি, যে সাপ্লাইটা, সেই সাপ্লাই অফ লোনেবল ফান্ডটা কিন্তু কমে যায়। সো এখানে আমরা যে গ্রাফটা দেখছি, দিস ওয়ান, দিস ইজ সাপ্লাই অফ লোনেবল ফান্ড। অন্যদিকে দিস ইজ দ্য ডিম্যান্ড ফর লোনেবল ফান্ড। ডিম্যান্ড ফর লোনেবল ফান্ড, ধরেন আমি একটা অন্টারপ্রেনিয়র, আমি দেখছি দেয়ার ইজ এ বিজনেস
অপরচুনিটি ফর মি, একটা প্রজেক্টে আমি ইনভেস্টমেন্ট করতে পারবো এবং আমার হয়তো ইকোনমিতে ইন্টারেস্ট হচ্ছে 10%, আমি প্রজেক্ট থেকে 15% পাবো বলে মনে করছি। তাহলে যেহেতু আমি প্রজেক্ট থেকে 15% পাবো আর আমি 10% রেটে লোন নিতে পারি, তাহলে তো আমি 10% রেটের লোন নিয়ে ওই প্রজেক্টে ইনভেস্ট করে 15% পেলে আমার অ্যানাদার 5% থাকে। তো এই রিটার্ন এক্সপেক্টেড রিয়েল রিটার্ন আমার যত বেশি হবে, তো আলটিমেটলি তত মানে আমার যদি আইআরআর যত বেশি হবে তত আমার আমার তো আসলে আমি কি করব, তত আমার লোনের ডিমান্ডটা তত বেশি থাকবে। এখন যদি এরকম হয় যে আমার ইকোনমিতে ইন্টারেস্ট রেট অনেক বেড়ে গিয়েছে, সো সেন্ট্রাল ব্যাংক ইকোনমিতে ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিয়েছে, তাহলে সেন্ট্রাল ব্যাংক যদি ইকোনমিতে ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেয় তাহলে লোনের ডিমান্ডটা তো ফল করবে, কারণ আমার কস্টটা বেড়ে যাচ্ছে। সো যখন আমার 15% প্রজেক্টের রিটার্ন ছিল, এখন সেন্ট্রাল ব্যাংক রিটার্ন ইন্টারেস্ট রেট বাড়িয়ে মনে করেন এটাকে 13 বা 14% করে ফেলছে, বা 16% করে ফেলছে, বা 17% করে ফেলছে। তো 17% যদি করে ফেলে, আমি 15% যদি প্রজেক্টে রিটার্ন পাই আর আমার 17% যদি লোনের কস্টিং হয়, আমি তো বিজনেসে ইনভেস্ট করবো না। আমি যদি বিজনেসে ইনভেস্ট না করার ডিসিশন নেই, তাহলে তো আমার লোনের ডিমান্ডই ক্রিয়েট হবে না। সো যখন ইকোনমিতে ইন্টারেস্ট রেট অনেক বেড়ে যায়, তখন ডিমান্ড ফর লোনেবল ফান্ড কমে যায়। আর যখন ইকোনমিতে ইন্টারেস্ট রেট কমে যায়, তখন ডিমান্ড ফর লোনেবল ফান্ড বেড়ে যায়। সো এই সাপ্লাই অফ লোনেবল ফান্ড এবং ডিমান্ড ফর লোনেবল ফান্ড, এই দুইটা যখন ইন্টারসেক্ট করছে, যে জায়গাটাই ইন্টারসেক্ট করছে সেই জায়গাতে আমরা পাচ্ছি যে ইকোনমিতে ইন্টারেস্ট রেটটা কত ইকুইলিব্রিয়াম এবং কোয়ান্টিটি অফ লোনেবল ফান্ডটা এই জায়গায় আমরা পাচ্ছি। সো এভাবে করে সাপ্লাই অফ লোনেবল ফান্ড এন্ড ডিমান্ড ফর লোনেবল ফান্ড দুইটা একটা একটাকে ইন্টারসেক্ট করে কিন্তু আমাদের ইকোনমিতে ইন্টারেস্ট রেট ডিসাইড হচ্ছে, যেটা আমরা ম্যাক্রো ইকোনমিক লোনেবল ফান্ড অ্যাপ্রোচে দেখলাম। থার্ড যে অ্যাপ্রোচটা যেটা বলা হচ্ছে লিকুইডিটি প্রেফারেন্স ফ্রেমওয়ার্ক, এইটা আমরা অলরেডি আলোচনা করেছি যখন আমরা ফার্স্ট চ্যাপ্টারটা পড়ছিলাম, যেখানে আমরা বলছিলাম যে মানি ডিমান্ড এবং মানি সাপ্লাই যেখানে ইন্টারসেক্ট করছে। সো মানি সাপ্লাইটা যেহেতু ডিসাইড করে সেন্ট্রাল ব্যাংক, এবং সেন্ট্রাল ব্যাংক যে জায়গাটা মানি সাপ্লাই ডিসাইড করছে ওইটা কিন্তু ইজ ফিক্সড। তারপর সেন্ট্রাল ব্যাংক কোনো সময় মানি সাপ্লাই বাড়াইতে পারে, কোনো সময় মানি সাপ্লাই কমাইতে পারে, ডিপেন্ডিং অন সেন্ট্রাল ব্যাংকের যে এজেন্ডা সেগুলো বাস্তবায়ন করার জন্য। সো সেন্ট্রাল ব্যাংক যদি ডিসাইড করে যে আমার মানি সাপ্লাই এতটুকু হবে, আর এইটা যদি আমাদের ডিমান্ড কার্ভ হয়, মানি ডিমান্ড যেটা আমরা অলরেডি দেখেছি, তাহলে এখানে আমার ইন্টারেস্ট ডিসাইডেড হচ্ছে। এখন কোনো কারণে যদি মার্কেটের ডিমান্ড শিফট করে, আমরা অলরেডি বলছি কি কি কারণে ডিমান্ডটা শিফট করতে পারে। আমাদের ইনকাম যদি বেড়ে যায় তাহলে উই ডিমান্ড মোর মানি এট গিভেন ইন্টারেস্ট রেট, অথবা প্রাইস লেভেল যদি বেড়ে যায় দেন উই ডিমান্ড মোর মানি এট গিভেন ইন্টারেস্ট রেট। সো মানি সাপ্লাই যদি বেড়ে যায়, মানি ডিমান্ড যদি রাইটওয়ার্ড শিফট করে আর মানি সাপ্লাই যদি সেম থাকে, সো তাহলে আপনি খেয়াল করবেন যে যখন মানি ডিমান্ডটা বেড়ে গেল তখন আগের যে সাপ্লাই কার্ভ সেটা আমার এখানে ইন্টারসেক্ট করছে, মানে ইন্টারেস্ট রেটটা বেড়ে গেল। সো বিকজ অফ মানি সাপ্লাই বাড়ে নাই কিন্তু মানি ডিমান্ড বেড়ে গেছে, তখন কিন্তু ইন্টারেস্ট রেটটা বেড়ে যাবে। সো এটা অ্যাকর্ডিং টু লিকুইডিটি প্রেফারেন্স ফ্রেমওয়ার্ক অনুযায়ী এভাবে করে মানি সাপ্লাই আর মানি ডিমান্ড থেকে কিন্তু আমরা ইন্টারেস্ট রেট কত হবে সেটা পেতে পারি। তাহলে আমরা তিনটা অ্যাপ্রোচ দেখলাম কিভাবে ইকোনমিক ইন্টারেস্ট রেট ডিসাইডেড হয়। একটা হচ্ছে বন্ড মার্কেট অ্যাপ্রোচ, সেকেন্ড হচ্ছে ম্যাক্রো ইকোনমিক লোনেবল ফান্ড অ্যাপ্রোচ, থার্ড হচ্ছে লিকুইডিটি প্রেফারেন্স